ঠোঁটের স্বাদ নিতে খুবই মজা, আর বিয়ের কথা আসলেই ভেজা বিড়াল। শায়নার কথা শুনে অনিকেত অসহায় দৃষ্টিতে শায়নার দিকে তাকিয়ে আছে। শায়না চোখ পাকিয়ে বলল, কি যখন করেছেন তাও নিজের ইচ্ছেই, সুতরাং এখন কাজীকে কল করুন। অনিকেত ফোনটা নিয়ে নাহিদকে কল করলো। সব শুনে নাহিদ জোরে জোরে হাসতে হাসতে বলল, অবশেষে আমাদের পবিত্র ডাক্তারবাবু কিচ করে কট খেয়ে বিয়ে করতে যাচ্ছে। ডাক্তার অনিকেত মাহমুদ উইথ কট ম্যারেজ। অপেক্ষা করো চান্দু, আমি কাজে নিয়ে আসছি। নাহিদের বউয়ের আবার সন্দেহ করার রোগ আছে। সে কটমট চোখে তাকিয়ে বলল, এই রাতে বন্ধুর বাহানায় কোন মেয়ের কাছে যাচ্ছ? নাহিদ বলল, বউ, তুমি ভিডিও কল করো আমাকে, যতক্ষণ না ফিরে আসি। তুমি ঘুমাবে না, দুই চোখ মেলে তাকিয়ে থাকবে আমার দিকে। আমার ফোনে ফুল চার্জ আছে, তোমার চার্জ না থাকলে চার্জে লাগিয়ে হলেও তাকিয়ে থাকো। নাহিদ শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেল। শায়না পায়ের ওপরে পা তুলে বসে আছে, গুনগুন করে গান গাইছে। অনিকেত আর চোখে শায়নার দিকে তাকিয়ে বলল, সুন্দরী মেয়েরা ভয়ঙ্কর, এদের ছলনায় পড়া মানেই কট। নিজেই ঠোঁট বাড়িয়ে দিল। আর এত সুন্দর ঠোঁট কি করে উপেক্ষা করতাম? এই কিচ করার অপরাধে বিয়ে করতে হবে? এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, এত দেখার কিছুই নেই, সারা জীবন আপনিই দেখবেন। তোমার পরিবারকে কি বলবে? আচ্ছা, আমি কোন ক্লাসে পড়ি? অনার্স সেকেন্ড ইয়ার। আমার বয়স কত? 19-20 তো হবেই। তো মিস্টার অনিকেত মাহমুদ, একটা 21 বছরের অ্যাডাল্ট মেয়ে নিজের ইচ্ছেই নিজের পছন্দে বিয়ে করতে পারে না? কিন্তু আমার তো তোমাকে বিয়ে করার কোনো যোগ্যতা নেই। বাংলাদেশের এত বড় একটা হাসপাতালের ডাক্তার আপনি, তাও যেমন তেমন ডাক্তার নন, সুনামধন্য কার্ডিওলজিস্ট। আপনি নিজেকে অযোগ্য বলার আগে কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিতেন না কেন? আমি এতিম, বাবা মায়ের কোনো খোঁজ নেই, পরিবার পরিজন বলতে 2-3 জন বন্ধু। তো আমি কি সংসার আপনার দাদার সঙ্গে করতাম, নাকি আপনার 14 গোষ্ঠীর সঙ্গে? আমি বিয়ে আপনাকে করব, সুতরাং আপনার সঙ্গে করব। এবং সুতরাং এইসব লেম এক্সকিউজ দেওয়া বন্ধ করুন। আর হ্যাঁ, সুন্দর একটা পাঞ্জাবি পরে আসুন। আচ্ছা, আপনার বাসায় কোনো আংটি বা চেইন আছে? অনিকেত শায়নার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে বোঝানোর চেয়ে নিজের মাথায় বাড়ি দেওয়াই ভালো। কবুল বলে মাথায় বাড়ি টাড়ি যা দেওয়ার দিন। কবুল বলার আগ পর্যন্ত সুস্থ থাকতে হবে আপনাকে। ডেঞ্জারাস মেয়ে। আপনার বউ ডেঞ্জারাস ডাক্তারবাবু। নয়না চেয়ারে বসে আছে, মোবাইলটা হাতে নিয়ে জিয়ানকে নিজের তোলা ছবি পাঠালো। মেসেজ ডেলিভারি হয়েছে, কিন্তু রিপ্লাই আসলো না। নয়না আরেকটা টেক্সট লিখলো, আপনি কি জানেন আমি জিতে গেছি? ভেবেছিলাম হেরে যাব, অথচ আমি জিতে গেছি। নয়না মোবাইল রেখে সামনের মঞ্চে মনোযোগ দিল। একদল ছেলে মেয়ে নাচছে, সবাই হাততালি দিচ্ছে। টুসি কুনুই দিয়ে নয়নাকে গুতা দিয়ে বলল, ওই যে বাঁ পাশের ছেলেটাকে দেখ, কি হ্যান্ডসাম, তাই না? টুসির বাচ্চা, এখানে প্রেম করতে এসেছিস? শোন, সিঙ্গেল মানুষ একটু আধটু ক্রাশ খেয়েই থাকে, চুপচাপ বসে থাক। নয়না নিচের দিকে তাকিয়েছিল, হঠাৎ সামনে তাকাতেই দেখলো জাহিন গিটারের সুর তুলেছে। নয়না উঠে যেতে চাইল। টুসি নয়নার হাত ধরে বলল, বসে থাক, তুই ওভার রিয়াক্ট কেন করিস? মনে কর সামনে তোর দেবর নয়, আমার হবু বর দাঁড়িয়ে আছে। তাও মনে করতে না চাইলে শুধু এই গানটাই ফোকাস কর, কি সুন্দর গান গাইছে। নয়না একবারও ওপরের দিকে তাকালো না, অন্তর খেয়াল করলো জাহিনের দৃষ্টি ঘুরে ফিরে নয়নার ওপরেই এসে পড়ছে। গান শেষ হতেই কড়া হাততালিতে মুখরিত হলো কলেজ প্রাঙ্গণ। জাহিন স্টেজ থেকে নামার পর নয়না ওপরের দিকে তাকিয়ে বলল, চল, বাসায় চলে যাব। তোর মাথা ঠিক আছে? এতক্ষণ থেকে বিরিয়ানির প্যাকেট না নিয়েই চলে যাব? নয়না দাঁত কামড়ে বলল, তুই বাইরে চল, তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। নয়না বাইরে এসে দেখলো গাড়ি তাদের জন্য দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ির দরজাটা খুলে দিল। নয়না আর টুসি উঠে বসলো। ওরা নিজেদের মধ্যে কথা বলল, এর মধ্যে গাড়ি চলতে শুরু করলো। নয়না তখনও সামনে খেয়াল করেনি, সে বলল, আঙ্কেল, সুবর্ণ রেস্তোরাঁয় যাব। নয়না হঠাৎ সামনে তাকিয়ে বলল, আপনি? চমকে গেলে নাকি?
আরে আমি আর অন্তর বেরিয়ে দেখি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওটা ড্রাইভারের দায়িত্বে দিয়ে আসলাম। গন্তব্য যখন এক, তখন আর সমস্যা কি? অন্তর বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি অন্তর, আপনার ছোট ভাইয়ের মতো। নয়না উত্তর দেওয়ার আগেই টুসি বলল, আপনি তো সেই বেয়াদব লোকটা, এসেছেন ভদ্র সাজতে। নয়না নিজেকে সামলে বলল, ভাইয়া আমাকে একটু তালুকদার ম্যানশনে নামিয়ে দিয়ে আসুন। মাত্রই দেখলাম আম্মু টেক্সট করেছে, দ্রুত বাসায় যেতে বলেছে। আর হ্যাঁ, বাসায় গিয়ে আমাকে বলে দিয়েন আমি বাসায় এসেছি। অন্তর গভীরভাবে জাহিনকে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ তার পাশে বসা মানুষটাকে অপরিচিত লাগছে। জাহিন শান্ত কণ্ঠে বলল, রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে তারপর ড্রপ করে আসবো। নয়না বলল, না, আমাকে এখনই যেতে হবে। আপনার কাজ থাকলে আমাকে এখানে নামিয়ে দিন, টুসির সঙ্গে রিকশায় চলে যাব। নীলাঞ্জনার 4 মাস চলছে, শরীর দুর্বল, রক্ত শূন্যতা, আবার মস্তিষ্ক জুড়ে নানা ধরনের টেনশন। এই সমাজে সিঙ্গেল মাদার হওয়া তো সহজ কথা নয়, তার উপরে বিয়েটা করেছিল পালিয়ে। অনেকেই জানে না এই বিয়ের কথা। মানুষ বলে ভুল শুধরে নিতে, ভুল থেকে শিক্ষা নিতে, কিন্তু জীবনে এমন কিছু ভুল থাকে যে ভুলের শাস্তি সারাটা জীবন পেতে হয়। তার ভুলের জন্য এই অনাগত সন্তান পিতৃহারা। তার ভুলের জন্য সমাজে বড় হয়েও এই সন্তানের থাকবে কোণঠাসা। এইসব আজকাল ভাবতে পারে না নীলাঞ্জনা, তার মাথা ধরে আসে। এই সময় মেয়েদের সবচেয়ে ভরসার স্থান হয় তার মা, অথচ তার মা তার দিকে মুখ তুলেও তাকায় না। জাহানারা বেগম নিজের সর্বোচ্চ দিয়ে নীলাঞ্জনার খেয়াল রাখেন, কিন্তু নীলাঞ্জনার মা নীলাঞ্জনার চারপাশে ঘেঁষে না। চোখের জল মুছে সামনে থাকা জুসের গ্লাসটা হাতে নিয়ে পান করলো। জুসের গ্লাস রেখে শুয়ে পড়ল বিছানায়। নিজের জীবন নিজের হাতে নষ্ট করেছে, অভিযোগ বা অভিমান করার মতো কোনো স্থান নেই। জিয়ান রেডি হয়ে নয়নাকে কল করার জন্য মোবাইলটা হাতে নিল। নয়নার টেক্সট দেখে উত্তরে লিখল, তা ম্যাডাম, আপনি কি করে জিতে গেলেন? নয়নার তখন মেজাজ তুঙ্গে। নয়না রিপ্লাই করলো, সাতার মাথা জিতেছি। জিয়ান হা হা ইমোজি দিয়ে লিখল, ব্যাঙের ছাতা। নয়না রাগী ইমোজি দিয়ে লিখল, আপনার মাথা? কি করলো আমার মাথা? নয়না রিপ্লাই না করে ডাটাটা অফ করে দিল। জিয়ান মনে মনে হাসলো। মেয়েদের মন বোঝার মতো কঠিন কাজ আর নেই। জাহিন নয়নাকে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। অন্তর বলল, তোর মনে কি চলছে বলতো? আমার মনে কি চলবে? তুই কি কোনোভাবে ভাবির প্রতি দুর্বল বোধ করছিস? জাহিন হার্ট ব্রেক করে গাড়িটা থামিয়ে রক্তচক্ষু নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, তোর সাহস কি করে হয় এত লেম কথা বলার? এত হাইপার হচ্ছিস কেন? তুই আজ যা করলি এইসব তোর ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আর আমার চিরচেনা জাহিনকে দিয়ে এসব কল্পনাও করা যায় না। দেখ, আমি খেয়াল করেছি তুই বারবার ভাবিকে টিচ করার চেষ্টা করেছিস। জাহিন নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, জোরে শ্বাস ছেড়ে বলল, আর ইয়ার, আমি তো জাস্ট ফান করেছিলাম। নয়না আমাকে দেখলে কেমন উদ্ভট ব্যবহার করে, মনে হয় যেন আমি তাকে খেয়ে ফেলবো। তাই আমিও আজ সুযোগ পেয়ে ফান করলাম। আচ্ছা, তুই যে শামসুল হক খান স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতি, ওই মেয়েটার কি খবর? কোন মেয়ে? আর আমি দাঁড়িয়ে থাকতাম? কি বলছিস এইসব? মাথা ঠিক আছে তোর? জাহিন চৌধুরীর যোগ্য মেয়ে পেলে জাহিন চৌধুরী সোজা তুলে নিয়ে বিয়ে করে নিত। এসব দাঁড়িয়ে থাকা, ইমপ্রেস করা, এইসব জাহিন চৌধুরীর সঙ্গে যায় না। অন্তর আর কথা বাড়ালো না, তবে জাহিনের সূক্ষ্ম মিথ্যা কথা শুনে বেশ অবাক হলো। অন্তর সবটা জেনেই প্রশ্ন করেছিল। সত্যিটা জানার পর মিথ্যে গল্প শুনতে ভালোই লাগে। জাহিন অন্তরকে নামিয়ে দিয়ে বলল, তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, 2 দিন পর ফিরবো। জাহিন নিজের সিক্রেট অ্যাপার্টমেন্টে এসে দরজাটা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। বাথটাবে শুয়ে গিয়ে গিজারটা অন করে দিল। ওপর থেকে শাওয়ারটা ছেড়ে চোখ বন্ধ করে রাখলো। আজকের ঘটনা একে একে মেলাতে লাগলো।
হঠাৎ চোখ খুলে বলল, বি কেয়ারফুল জাহিন। এমনভাবে এগোতে হবে যাতে করে সাপও মরে, লাঠিও না ভাঙে। প্রায় ঘন্টাখানেক শাওয়ার নিয়ে বের হয়ে এলো। হাফ প্যান্ট পরে লাইটারটা হাতে নিয়ে সিগারেট ধরালো। আয়েশ করে বিছানায় হেলান দিয়ে বসলো। দেওয়াল জুড়ে নয়নার শত সহস্র ছবি টাঙানো। উঠে এসে একটা ছবির উপরে হাত রেখে বলল, তোমার তো শুধু আমার হওয়ার কথা ছিল, তাহলে তুমি আমার ভাইয়ের কি করে হলে? প্রেম করবে আমার সঙ্গে আর বিয়ে করবে আমার ভাইকে? তা তো হবে না সুইটহার্ট। জাহিন চৌধুরী এতটাও ভদ্র নয়। নিজের মোবাইল নিয়ে একজনকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই জাহিন বলল, কি মন্ত্রী সাহেব, ডিসিশন ফাইনাল করলেন নাকি আমি শাস্তি ফাইনাল করব? সব প্রমাণ কিন্তু আমার হাতে। মিস্টার চৌধুরী, আপনি যা বলবেন তাই হবে। আপনি আমার ফার্ম হাউসে চলে আসুন আজ রাতে। আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি। কোনো মেয়ে যেন না থাকে। আর কোনো ধরনের চালাকি করলে আমি কি কি করতে পারি তা কল্পনাও করতে পারবেন না। মিস্টার চৌধুরী, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। ডোন্ট ওয়ারি। আপনি আমার স্পেশাল গেস্ট। আপনার যত্নে কোনো রকম ত্রুটি হবে না। নয়না বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলো। টুসিও খাচ্ছিল। নয়নার মুড অফ। বাসায় এসে শুধু জাহানারা বেগমকে বলছিল, আমার ফ্রেশ আমরা ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার রেডি করো তো আম্মু। আর এখন কিছু জিজ্ঞেস করবে না, বাকি কথা রাতে বলবো। নীলাঞ্জনায় এসে নয়নার পাশের চেয়ারে বসলো। এই মুহূর্তে নীলাঞ্জনাকে নয়নার সহ্য হচ্ছিল না। নীলাঞ্জনা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিজের রুমে চলে গেল। মানুষের দৃষ্টি দেখলেই নীলাঞ্জনা এখন সেখানে আর আর তার জন্য ঘৃণা দেখতে পায়। নীলাঞ্জনা নিজের পেটে হাত রেখে বলল, আমি তো ঘৃণিত মানুষ, তুইও কি আমাকে ঘৃণা করবি? নাকি তুই এসে তোর মায়ের পৃথিবী ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবি? তোকে না নিয়ে না হয় অন্যরকম এক ভালোবাসার পৃথিবী গড়ে তুলবো। নীলাঞ্জনার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখলো নাম্বারটা অপরিচিত। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আবার বেজে উঠল। নীলাঞ্জনা ফোনটা রিসিভ করে কানে ধরতেই লাবিব বলল, বাইরে আয়, নয়তো তোমার বিবস্ত্র ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। নীলাঞ্জনা বোরখা পরে গায়ে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ল। লাবিব ইশারা করে নীলাঞ্জনাকে গাড়িতে উঠতে বলল। দুজনে পাশাপাশি বসলো, অথচ মনের মধ্যে বিশাল ফারাক। লাবিব বলল, তোর এসব কিসের দেমাগ? চল আমার সঙ্গে। নীলাঞ্জনা শান্ত স্বরে বলল, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার জন্য অপরিচিত। তুই কি বুঝতে পারছিস তুই লুজার? হেরে গেছিস পুরোপুরি। তোর এখন এক পয়সা দাম নেই এই সমাজে। আমি কিছুই হারাইনি, বরং আপনি এমন একজনকে হারিয়েছেন যে আপনাকে ভালোবাসতো। আমি তো এমন একজনকে হারিয়েছি যে মানুষটা কোনোদিন আমাকে ভালোবাসেনি। এবার আপনি বলুন, কে হেরে গেল আর কে জিতে গেল? আমি হারবো কেন? হারবি তুই। এই বালের ভালোবাসা আবার কি? নীলাঞ্জনা আর কথা বাড়ালো না। এর মধ্যেই পুলিশ এসে রিকশা ঘিরে ধরলো। লাবিব রক্তচক্ষু নিয়ে নীলাঞ্জনার দিকে তাকালো। নীলাঞ্জনা ততক্ষণে রিকশা থেকে নেমে গেছে। পুলিশ নীলাঞ্জনাকে ধন্যবাদ দিল। লাবিবের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। নীলাঞ্জনা বলল, এক মিনিট স্যার। নীলাঞ্জনা লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিছুই হারাইনি জানো। হয়তো হারিয়েছি একটি মাত্র মানুষ, কিন্তু সে তো কখনো ছিলই না আমার। ভালোবাসার নামে শুধু ছিল কিছু মিথ্যা শব্দ, আর আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম। হারিয়েছ তুমি একজন এমন মানুষকে যে তোমাকে ভালোবাসতো নিঃস্বার্থভাবে, যার হৃদয়টা ছিল কেবলই তোমার জন্য। তুমি বোঝনি, তখনও না, এখনো না। আমি তো শুধু হারিয়েছি একটি ছায়া, একটি মুখ, একটি অস্তিত্ব, যার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা ছিল না। তোমার ক্ষতি গভীর, আমার নয়, কারণ আমি ভালোবাসতে পেরেছি। আর তুমি, তুমি তো ভালোবাসা কি জিনিস সেটাই অনুভব করনি কখনো। কি তাহলে বলো,
কে হেরে গেল আর কে জিতে গেল? নীলাঞ্জনা রিকশায় উঠে বসলো। লাবিব পুলিশের গাড়িতে। এই প্রথমবার কোনো কথা তার হৃদয়ে লাগলো। এই সাধারণ কথাগুলো কেন লাবিবের হৃদয় ভীষণ ভারী করে তুলল। নয়না খেয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোবাইলটা নিয়ে কল করলো জিয়ানকে। কল যাচ্ছে না। নয়না টাইম দেখলো। মনে পড়ল আজ জিয়ানের ফ্লাইট আছে। এখন নিশ্চিতভাবে বিমানে। নয়না জিয়ানের টেক্সটগুলো দেখতে লাগলো। তুমি কখনো আমাবস্যা তো কখনো পূর্ণচন্দ্র, তবে তুমি যেই রূপেই ধরা দাও সব রূপেই মোহনীয়। মিসেস চৌধুরী, মুড সুইং হলো কেন হঠাৎ? আপনার কি প্রিয় ডেট কাছাকাছি চলে এসেছে? শুনুন ম্যাডাম, মাথা ঠান্ডা করুন, দুটো চকলেট খান, এরপর আমাকে নখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন। মনে থাকে যেন লাস্ট টেক্সটে লেখা, তুমি রেগে গেলে তোমাকে টুক করে কামড় দিতে ইচ্ছে করে, তোমার ওই লাল টুকটুকে গালে, নাকের ডগায়। আমি না তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার সবটা দখল করে নিয়েছ। ভালোবাসি তোমাকে প্রিয় সুনয়না। তুমি শুধু ক্যাপ্টেন রেজা চৌধুরী। আই লাভ ইউ সো মাচ ডিয়ার ওয়াইফি। নয়না হাসছে। লোকটা একেবারেই রসগোল্লার মতো কিউট। ইচ্ছে করে টুক করে খেয়ে ফেলতে। ইস, আমার বরটা এত কিউট কেন? ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে। কতদিন তার উষ্ণ বক্ষে মাথা রাখিনি। পাশ থেকে টুসি বলল, ভাই একটু আস্তে বল পিরিতির কথা। ভুলে যাস না তোর পাশে একটা সিঙ্গেল অসহায় মেয়ে আছে, তার প্রতি একটু তো দয়া মায়া কর। জিয়ান টিভিটা বন্ধ করলো। ধুর, এত হট আর সুইট বউ থাকতে টিভি দেখবো কেন? আমি তো লাইভ শো দেখবো বেবি। লেটস ডান্স জানো। ওয়েট মিস্টার প্লেন ড্রাইভার, আপনি বললেই আমি নাচবো? জানো আজ রাত কা সিন বানা দো। সি, কি সব কথা! তোমার ডার্টি মাইন্ড। আমি সি বলার মতো কি বললাম যেন? এই তো একটু আগেই বললেন। জিয়ান উঠে এসে নয়নার কোমরটা জড়িয়ে ধরে তাকে নিজের একেবারে কাছে টেনে এনে বলল, কি বললাম? নয়না জিয়ানের শার্টটা খামচে ধরে বলল, ছাড়ুন। ছাড়বো বলে তো ধরিনি জানো। আপনার মাথায় সবসময় এইসব ঘুরঘুর করতে থাকে তাই না? কোন সব? ওই যে ওই সব। সেটা আবার কি জানো? বুঝতে পেরেছি, জানুর গভীর আদর লাগবে। জিয়া নয়নার ঠোঁটে চুমু দিয়ে তাকে কোলে তুলে বলল, চলো নাচবো দুজন। নয়না মৃদু স্বরে বলল, আমার এখন নাচতে ইচ্ছে করছে না। জিয়া নয়নার কানের কাছে মুখ এনে বলল, বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরায়। তুমি ছাড়া এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই। মাথা রেখে আমার বুকে ঘুমাও তুমি সুখে। তোমায় দেখিয়া দেখিয়া নয়ন জোড়ায়, তোমায় দেখিয়া দেখিয়া জীবনও ফুরায়। নয়না হঠাৎ খেয়াল করলো সে বিছানায় বসে আছে। তাহলে জিয়ানের কোলে ওই মেয়েটাকে। নয়না উঠে জিয়ানের সামনে দাঁড়ালো। অশ্রু টলমল চোখে জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারেন না মিস্টার পাইলট রেজা চৌধুরী। আপনি শুধু আমার, আপনি আমার ব্যক্তিগত প্রিয় পুরুষ। নয়না ধরপড়িয়ে উঠে বসল। ঘর জুড়ে কেমন অন্ধকার। হাত দিয়ে বেডসাইড টেবিলের সুইচটা অন করলো। আশেপাশে তাকিয়ে বুঝল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে। নয়না মোবাইলে একটা হাতে নিল। রাত 3:30 বাজে। দ্রুত ফোনে ডাটাটা অন করলো। জিয়ান তাকে রিপ্লাই করেনি। এখন তো তার ফ্লাইট নেই, বিশ্রাম নেওয়ার সময়। তবুও কোনো রিপ্লাই নেই কেন? নয়না নিজেই কল করলো। সোজা ভিডিও কল। জিয়ান নিজের পোশাকটা খুলে সবে বাসার পোশাক পরেছে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে। চোখটা বন্ধ করে আছে। এমন সময় ফোনটা বেজে উঠল। কপাল কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা নিল বেডসাইড টেবিল থেকে। রঙ্গনা। নিকনেমটা দেখেই যেন জিয়ানের সব ক্লান্তি দূর হয়ে গেল। ঠোঁটের কোণে উকি দিল হাসির ঝলক। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কথা শুরু হলো। ফোন রিসিভ হতেই নয়না এক নাগাড়ে বলতে শুরু করলো, একদম
ভালোবাসেন না আপনি আমাকে। দুদিনেই ভালোবাসা ফুরিয়ে গেছে, পুরানো হয়ে গেছি, তাই এখন আর ভালোবাসেন না কেন? জিয়ান চুপচাপ নয়নার দিকে তাকিয়ে তার কথা শুনছে। নয়না আরো ক্ষেপে গেল। আশ্চর্য, এভাবে তাকিয়ে আছেন কেন? কথা বলার জন্য মুখ নেই নাকি? জিয়ান মৃদু হেসে বলল, এই গভীর রাতে এমনভাবে সামনে এলে আর কিছু খেয়াল থাকে রঙনা? নয়না নিজের দিকে তাকালো। টি-শার্ট, শর্ট টি-শার্ট, যার ফলে পেট থেকে নাভি পর্যন্ত উন্মুক্ত, প্লাজো উঠে এসেছে বেশ খানিকটা। নয়না দ্রুত চাদর টেনে নিল। রাগে গজগজ করতে করতে বুক বলল, অসভ্য। জিয়ান বুকে হাত দিয়ে বলল, আই নিড ইউ ডিয়ার বাটার মাশরুম। উফ, আজ আর ঘুম আসবে না। কেন এত রাতে এমন মোহনীয় রূপে ধরা দিলে? এখন নিজেকে কন্ট্রোল করব কি করে বেব? নয়নার রাগ হচ্ছে। লোকটার মাথায় কি কোনো বোধ বুদ্ধি নেই? জিজ্ঞেস করছে না আমি এত রাতে কেন কল করেছি? জিয়া নিরাশ গলায় বলল, কি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে মিসেস চৌধুরী? আপনি আমাকে সত্যিই ভালোবাসেন? শোনায় না, ফোনটা কাটো। এই মুহূর্তে এইসব কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। নয়না কল কাটার আগেই জিয়ান কলটা কেটে দিল। আর নয়না স্পষ্ট দেখতে পেল জিয়ানের রুমে এক নারী মূর্তির ছায়া। কাঁধ পর্যন্ত চুল, জিন্স আর শার্ট পরা মেয়েটা। নয়নার হৃদয়ে মুহূর্তেই শূন্যতা ছড়িয়ে পড়ল। পুরো পৃথিবীর সব সত্য তার কাছে মিথ্যা বলে মনে হতে লাগলো। অন্তর কয়েকদিন ধরেই জাহিনের ওপরে নজর রেখেছে। সে খোলা মাঠের এক প্রান্তে বসে আছে। আচ্ছা, সত্যি সত্যি কি জাহিন আমার বোনের খুনিদের সহযোগী? এটা কি করে সম্ভব? সেই ক্লাস 3 থেকে আজ পর্যন্ত আমরা কখনো একে অপরকে ছাড়া একটা চকলেট পর্যন্তও খাইনি। আমাদের বন্ধুত্ব রক্তের সম্পর্কের চেয়েও গভীর। সেই বন্ধু কি এমন জঘন্য কাজ করতে পারে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? মাটির দিকে তাকিয়ে অন্তর বলল, আমি চাই না এইসব সত্যি হোক। আমি চাই পৃথিবীর সব মিথ্যে হোক। তবুও তুই আমার বোনের খুনিদের সহযোগী না, এটা কখনো সত্যি হোক। অন্তর নিজের মনে বসেছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখলো। অন্তর পেছনে তাকিয়ে বলল, আপনি? আমার আপনার হেল্প দরকার, প্লিজ আমাকে হেল্প করুন। কিসের হেল্প? তার আগে বলুন, আপনার চোখ ভেজা কেন? পুরুষ মানুষের চোখে পানি তো সহজে আসে না। এত কঠিন কাজ? অন্তর বলল, মানুষের হৃদয়ে কিছু কষ্ট থাকে, যেগুলোর ভাষা বের হয়ে হয় না কখনো। বলতে চাইলেও শব্দেরা মুখে ফিরিয়ে নেয়। বেদনাগুলো কেবলই বুকের গহীনে চাপা পড়ে থাকে, অপ্রকাশিত এক নিঃশব্দ আরতি হয়ে। সে কষ্ট কোনোদিনও প্রকাশ পায় না, শুধু জমে থাকে, জমে থাকা মেঘের মতো অনুভবের আকাশে। হৃদয় যখন আর সেই ভার সইতে পারে না, তখন মনে মনে কালো মেঘ নামে, নীরবতা ঘনিয়ে আসে, আর চোখের কোণেই হয় সেই যেন বেদনার একমাত্র আশ্রয়স্থল। অশ্রুগুলো ঝরে পড়ে, ঠিক যেন নির্জন বর্ষার একলা কোনো বৃক্ষ কাঁদে। এই দুঃখের নেই কোনো সঙ্গী, নেই কোনো আশ্রয়, এ এক নিঃসঙ্গ পথ চলা। অন্তরের অন্তরালে জমে থাকা এক অমলিন মৌনতা। তুষি কিছুক্ষণ নীরব থেকে বলল, জানেন, আমি কঠিন কথা বুঝি না। খুব সহজ একটা মানুষ আমি। তবে এমন এক কঠিন জালে আটকে পড়েছি, বুঝতে পারছি না এই জাল ছিঁড়ে কিভাবে বের হব। আমি কি হেল্প করতে পারি সেটা বলুন। শায়না আর অনিকেতের বিয়ে হয়ে গেল। রাতের আঁধারে 4 জন মানুষকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার উপরে ভরসা করে শায়না হয়ে গেল অনিকেতের বউ। শায়নার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। অনিকেত কাজী সাহেবকে বিদায় দিয়ে শায়নার দিকে তাকিয়ে বলল, জীবনটা ছেলে খেলা নয়, আর বিয়ে মানে এক বিশাল জার্নি। আপনি বুঝদার হয়েও অবুঝের মতো কাজ করলেন মিস শায়না। শায়না শাড়ির আঁচল টেনে মাথায় তুলে বলল, আসসালামু আলাইকুম ডিয়ার হাজবেন্ড। আমি আপনার ওয়াইফ মিসেস অনিকেত মাহমুদ।
সুতরাং নিজের সদ্য বিয়ে করা বউকে আপনি করে বলবেন না। নাহিদ হেসে বলল, ভাবি, আপনার মতো মেয়েই দরকার ছিল অনিকেতের। আমাদের জন্য আপনাদেরকে কষ্ট করতে হলো। কষ্ট কিসের? এ তো আনন্দের। আমার বন্ধুর বিয়ে বলে কথা। এ তো মহা খুশির কাজ। অনিকেত রাগ দেখিয়ে বলল, এইসব মজা মনে হচ্ছে তোর? বিয়ে মানেই তো মজা দোস্ত, তুই জানিস না? না জানলে সমস্যা নেই, ভাবিজি তোকে ঠিকই জানিয়ে দিবে। চুপ কর নাহিদ, আমার কিছু ভালো লাগছে না। নাহিদ অনিকেতের কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর সোহাগ করলে ভালো লাগা শুরু হয়ে যাবে। আজকের মতো টাটা। নাহিদ বের হওয়ার আগে শাইনাকে বলল, ভাবি, বেশি কিছু করতে পারিনি, যতটুকু সম্ভব এই রাতে ততটুকুই সাজিয়ে দিলাম, বাকিটা কাল করব। শুভ কামনা রইল ভাবি। জিয়ান কল কেটে সামনে তাকাতে রাগে কপালের রগ ফুলে উঠল, চোখ দুটো লাল হয়ে উঠেছে। আপনার সাহস কি করে হয় আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করার? জিয়ান ফোনটা কেটেই রাগে গজগজ করতে করতে বলল, সাহস কি করে হয় আমার রুমে প্রবেশ করার? স্যার, আমার একটা দরকার ছিল। দরকার মাই ফুট, গেট লস্ট, জাস্ট লিভ। স্যার, আমার কথাটা শুনুন। মেয়েটি দু কদম সামনে এগিয়ে এলো। জিয়ান তার সামনে থাকা আয়নায় ঘুষি মেরে বলল, এই মুহূর্তে আমার রুম থেকে বের হন, নির্লজ্জ বেহায়ার ডার্টি মহিলা। অন্য হাতে গার্ডকে কল করে বলল, আপনাদের কেন কাজে রাখা হয়েছে? ঘাস কাটতে? এত রাতে আমার রুমে আসার সাহস কি করে কেউ পায়? আগামীকাল সকালে যেন এর মুখ আর না দেখি। সিকিউরিটি গার্ড আসার আগে মেয়েটি জিয়ানের কাছে এগিয়ে গেল। জিয়ান নিজের সামনে থাকা ফুলদানিটা হাতে তুলে নিল। মেয়েটি দু কদম পিছিয়ে বলল, স্যার, আপনি কাজটা ভালো করলেন না। আমি প্রমোশনের জন্য আপনার মনোরঞ্জন করতে এসেছিলাম। আমরা একই দেশের মানুষ। ছেলে হিসাবে আপনার ফিজিক্যাল নিড আছে। আজ রাতে আপনার সেই নিডটা আমি পূরণ করার জন্য স্বেচ্ছায় ধরা দিতে চেয়েছিলাম। আর আপনি? সিকিউরিটি গার্ড আসতেই জিয়ান বলল, এই অসভ্য মহিলার চেহারা যেন আর না দেখি। পাইলট রেজা চৌধুরী এত সস্তা নয়। কেউ যেন দ্বিতীয়বার এই দুঃসাহস না করে, সেদিকে খেয়াল রাখবেন। বেডের উপরে বসলো জিয়ান। পাইলট আর কেবিন ক্রু সহ সবার খাবার সার্ভ করে তিনজন মহিলা, তাদের মধ্যে একজন মিস রায়া। মেয়েটি এত নির্লজ্জ, জিয়ান সেটা কল্পনাও করেনি। লজ্জা ছাড়া মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট। যার লজ্জা নেই সে যা খুশি তাই করতে পারে। দরজাটা বন্ধ করে বেডে বসলো। মোবাইলটা হাতে নিল নয়নাকে কল করার জন্য, কিন্তু তার আগেই ওপাশ থেকে কল এলো। একজন প্রাপ্তবয়স্ক যুবক রুমে মধ্যরাতে একটা মেয়ে কেন প্রবেশ করে? এর উত্তর অজানা নয় নয়নার। তবুও নিজের মনকে সে বোঝাচ্ছে, হয়তো কোনো প্রয়োজনে এসেছে, অথবা কোনো বিপদও হতে পারে। নয়না 5 মিনিট অপেক্ষা করলো। এই 5 মিনিট তার কাছে 5,000 বছরের মতো মনে হচ্ছে। মোবাইলটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে জিয়ানের নাম্বারে ভিডিও কল করলো। রিং হচ্ছে না, যেন নয়নার হৃদয়ে কেউ হাতুড়ি পেটাচ্ছে। জিয়ান সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলল, তর সইছে না বউ? নয়না হকচকিয়ে গেল। জিয়ানের পেছনের আয়নাটা ভাঙা, হাতে রক্ত লেগে আছে, তবুও মুখে হাসি। নয়না শান্ত স্বরে বলল, কোনো সুনামি ঘটিয়েছেন? আপনি নিজের রাগ সংযত করতে পারেন না কেন? তুমি বলো। আমি রুমে ঢুকে দরজাটা নক করতে ভুলে গেছি, ড্রেস চেঞ্জ করে শুয়েছি। এই রাতে এই মেয়ের এত বড় সাহস, না বলে আমার রুমে ঢুকে পড়ে। মেয়ে মানুষ, তার গায়ে তো হাত তোলা যাবে না, তাই এই হাল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলো, ফার্স্ট এইড বক্স কোথায়? বক্সটা নিন আর এখনই হাতে ব্যান্ডেজ করুন। সেই রকম জখম হয়নি জান, যা বলেছি তাই করুন। জিয়ান বক্সটা এনে হাতে অ্যান্টিসেপটিক লাগায়। নয়না মুগ্ধ নয়নে জিয়ানের দিকে তাকিয়ে আছে। একটা মানুষ আর কতভাবে তাকে মুগ্ধ করবে? কঠিন মানুষের ভালোবাসা আরো কঠিন। তাদের ভালোবাসায় কোনো যদি বা কিন্তু থাকে না।
এভাবে কি দেখছো বউ? এমনিতেই মেজাজটা খারাপ। তোমার সঙ্গে দেহ মন তোমাকেই চাচ্ছে। আর তোমার তার উপরে এভাবে তাকিয়ে থাকলে তো দিশেহারা হয়ে যাব। নয়না দৃষ্টি ঘুরিয়ে বলল, এত সুন্দর আয়নাটা ভেঙে ফেললেন? দয়া মায়া নেই? দয়া মায়া ভালোবাসা সব আছে, কিন্তু তা শুধু তোমার জন্য। বাটার মাশরুম, ওই এই শুনছো? বলুন। তোমার চোখ দুটো মারাত্মক। আমাকে হত্যা করার জন্য তোমার দুটি চোখই যথেষ্ট। এ আবার কেমন কথা মিস্টার ড্রাইভার? এ হত্যা সে হত্যা নয় গো রঙ্গনা, এ হলো হৃদয় হত্যা। তোমার দৃষ্টির সীমানার বাইরে আছি, তাই দৃষ্টির প্রখরতা আমাকে হত্যা করছে। ভালোবাসি তোমাকে প্রিয়তমা অর্ধাঙ্গিনী। কবে আসবেন আপনি? এই তো, খুব তাড়াতাড়ি। আমিও যে ব্যাকুল হয়ে আছি। উফ, কবে যে তোমার উষ্ণ আলিঙ্গনে হৃদয়টা সতেজ করব। নয়না মৃদু স্বরে বলল, এখন ঘুমিয়ে পড়ুন। আমিও ঘুমাই। আমার রিপ্লাই কই যান? অপেক্ষা করুন মিস্টার ড্রাইভার। সংযোগ বিচ্ছিন্ন হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে বেশি বাকি নেই। নয়না বাইরে তাকিয়ে বলল, আমার শহরে ভোরের আলো, তোমার শহরে মধ্যরাতের নিকষ কালো। এক আকাশের নিচে, তবুও হাজার মাইল দূরত্বে। টুসি কয়েকবার শ্বাস নিল, চোখটা বন্ধ করে বলল, আমি যে ভুল মজার ছলে করেছি, আমি চাই না সেই ভুলের মাসুল অন্য কেউ দিক। অন্তর বলল, এত হিয়ালি না করে সোজা সাপটা বলুন, জাহিন চৌধুরী নয়নাকে পছন্দ করে। অন্তর উত্তর দিল না। তারপর ৩ বছর আগে নয়নার সঙ্গে জাহিনের দেখা হয় শপিং মলে। হয়তো সেই দিনই প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। এরপর আমি আর নয়না স্কুল গেটে দাঁড়িয়েছিলাম। তখন আরেকবার দেখা হয়। নয়না যদিও খেয়াল করেনি, আমি খেয়াল করেছি। জাহিন ছেলে হিসাবে সুদর্শন, একজন সুদর্শন ছেলে আমাদের পিছু নিচ্ছে। ব্যাপারটা জোশ লাগলো আমার। প্রেমের প্রতি আমার কোনো ইন্টারেস্ট আগে থেকেই ছিল। আর নয়নার কাছে পড়াশোনা ছাড়া দুনিয়ার আর কোনো কিছুতেই ইন্টারেস্ট ছিল না। জাহিন একদিন আমাদের স্কুলের দারোয়ানের কাছে অনেকগুলো চকলেট পাঠায়, ক্যাডবেরি, কিটক্যাট। নয়নাকে দিতে বলে, কিন্তু নয়নাকে না পেয়ে দারোয়ান আমার হাতে দিয়ে যায়। সঙ্গে একটা কাগজে নাম্বারও লেখা ছিল। এরপর শুরু হয় ফোন আলাপ। বিভিন্ন সময়ে অনেক গিফট সে পাঠায়। আমাদের প্রেম হয় ফোনে ফোনে। আমি কিন্তু টাইম পাস করছিলাম চকলেট, গিফট আর এত অ্যাটেনশনের লোভে। আমার তখন প্রেমিক ছিল। এরপর এভাবে চলতে থাকে। কথা হতো মাঝে মধ্যে, খুব বেশি না হলেও নিয়মিত টুকটাক কথা হতো। একদিন আমার বয়ফ্রেন্ড বিষয়টা জেনে যায়। সমস্যা হয় আমাদের মাঝে। আমি কথা বলা বন্ধ করে দেই। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। নয়না এই বিষয়ে কিছুই জানে না। নয়না বারবার বলে, জাহিনের চাহনি ওর ভালো লাগে না। আমি বুঝি জাহিন নয়নাকে ভালোবাসে। মানুষ নিজের প্রথম প্রেম কখনো ভুলতে পারে না। জাহিনও পারছে না। জাহিনের মনে হচ্ছে নয়না জাহিনকে ঠকিয়ে জিয়ানকে বিয়ে করেছে, অথচ বিয়েটা হয়েছেও কাকতালীয়ভাবে। অন্তরের রাগ হচ্ছে টুসির ওপর। ৩ বছর আগে এই মেয়ে ছিল ক্লাস 9-এ বা 8-এ। ওইটুকু বয়সে এত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। বিরক্ত লাগছে টুসিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। নিজের রাগটাকে সংযত করে বলো, কতদিন কথা হয়েছে আপনাদের? প্রায় ১.৫ বছর। কেমন টাইপ কথা হতো? খুবই সাধারণ কথা। তবে লাভ ইউ জান, লাভ ইউ টু জান, মিস ইউ জান, মিস ইউ টু জান, এই কথাটুকু আমাদের মধ্যে বেশি আদান প্রদান হতো। জাহিনের কাছে যান আর এই সব স্বীকার করুন, নয়তো জানি না এর পরিণাম কি হবে। টুসি অন্তরের হাত আঁকড়ে ধরল, কান্নারত কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছিলাম। বিশ্বাস করুন, ওই বয়সে ওই দামি দামি চকলেট আর গিফটের লোভে এইসব করেছি। আমি খারাপ, আমি জানি, কিন্তু এতটাও খারাপ না।
প্লিজ আমাকে হেল্প করুন। আমার জন্য আমার বোনের মতো বান্ধবীর জীবনে ঝড় আসুক, আমি তা চাই না। অন্তর কঠিন মানুষ, তবুও শান্ত স্বরে বলো, এখন অনেক দূর গড়িয়ে গেছে জল। এই ঝড় কিভাবে সামলাবো আমার জানা নেই, তবে আমি চেষ্টা করব। তুষি মনে মনে ভেঙে পড়েছে। না জানি কত বড় বিপদ সে ডেকে এনেছে নয়নার জীবনে। মেহেনুর মিতা বেগমকে বলল, আমি আমি জাহিনকে বিয়ে করতে রাজি। হ্যাঁ, তুই তো বলেছিস আমাকে, কিন্তু জাহিন তো শোনাতেই পারছি না। এই ছেলেটাকে আমি বুঝতে পারি না, কখন যে কি করে। তোমার ছেলেরা আমাকে এত পছন্দ করে কেন, অপছন্দ করে কেন? আমি আমি কি এতটাই খারাপ? এসব কি বলছিস? অপছন্দ করবে কেন? আজকালের ছেলে মেয়েরা প্রেম প্রেম করে নিজের পছন্দ করে রাখে, তাই এই সমস্যা হয়। তুই চিন্তা করিস না, তোর জন্য ভালো পাত্র খুঁজবো। মেহেনুর মিতা বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি জাহিন কোট হাতে নিয়ে শার্টের হাতাটা গুটিয়ে টেবিলের উপরে পা তুলে বসে আছে। বলল, মন্ত্রী সাহেব, সব হলো মানি পাওয়ার। মানি পাওয়ার না থাকলে মানুষের কোনো মূল্য নেই। 3 মাস ভালোভাবে কেটে গেছে নয়নার। চৌধুরী বাড়িতে আর ফেরা হয়নি তার। মাঝে মাঝে নাজিম চৌধুরী আর মিতা বেগমের সাথে ফোনে কথা হয়। কলেজ, নিজের বাসা, আর সঙ্গে আছে মিস্টার ড্রাইভারের ভালোবাসা। সব মিলিয়ে বিন্দাস জীবন কাটছে নয়নার। তবে ইন্টার সায়েন্সে নেওয়ার কারণে ঠিক হয়নি। সুখের জীবনে এই সায়েন্স যেন একটা বোঝা। কাউকে যদি সুখে থাকতে ভূতে কেলায়, সে ইন্টারে সায়েন্স নেয়। বাপরে, ফিজিক্স আর ম্যাথ, এই দুটো সাবজেক্ট যেন নয়নার শান্তি গিলে খায়। বারান্দায় বসে দোলনায় পা দোলাচ্ছে নয়না। আকাশের অগণিত তারা মিটিমিটি করে জ্বলছে। চাঁদের আলো ক্ষীণ হলেও নয়নার মন বেশ ফুরফুরে। অবশেষে জিয়ানের আসার সময় হয়েছে। নয়না জিয়ানকে ভিডিও কল করলো। জিয়ান কলটা রিসিভ করতে মুচকি হেসে বলল, হ্যাঁ রঙ্গনা, কি অবস্থা? নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনাকে এই লুকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে। দেখতে হবে না শার্টটা কার পছন্দ করা? কার জন্য কেনাকাটা করেছেন ডিয়ার হাজবেন্ড? আমার একমাত্র প্রিয়তমা অর্ধাঙ্গিনীর জন্য। আপনি আসলেই আসবেন? না, নকল করেই আসবো। শার্টের বাটন লাগান, মাত্র দুটো খোলা বেব, একটা লাগান। জিয়ান হাতে থাকা ব্যাগটা রেখে একটা বাটন বন্ধ করে নিল। এবার চলবে? দৌড়াবে মিস্টার ড্রাইভার। আচ্ছা, কেনাকাটা শেষ করে তোমাকে কল করব, অপেক্ষা করব। কিন্তু আমি এই যান, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। আমার ইচ্ছে করছে প্রেম করতে। নরম প্রেম? প্রেম বুঝি নরম শক্ত আছে? হুম, আছে তো। আপনি বুঝবেন না মিস্টার পাইলট। জিয়ান শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসে বলল, সো মিসেস চৌধুরী, আমি তোমার সাথে নরম প্রেম করতে চাই। নয়নার চুল বাতাসে উঠছে, দোলনাটা দুলছে। হেসে বলো, প্রেম করবে তুমি? প্রেম করার দায়িত্ব তো ছেলেদের। আমরা তোমাদের প্রেমে মত্ত হব, পাগল হব, লুটিয়ে পড়ব তোমাদের বুকে। ও আচ্ছা, কিন্তু আমি তো জানি না নরম প্রেম আবার কি গো। কানে কানে বলিস, শোনো। জিয়ান ফোনের স্ক্রিনের কাছে এসে বলো, বলো গো সুন্দরী বউ, চোখটা বন্ধ করো, গভীরভাবে অনুভব করো। আমাদের রুফটপে আমি তোমার কোলে বসে আছি। তুমি আমার কোমর জড়িয়ে ধরে রেখেছ, আমি তোমার গলা জড়িয়ে ধরেছি। শহর জুড়ে ঝুম বৃষ্টি, বৃষ্টির শীতল ফোঁটা আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। তুমি মৃদু স্বরে ডাকলে, শোনয়না। তোমার এই ডাকে আমি কেঁপে উঠলাম। তুমি আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছো, আর ভেজা ঠোঁট তোমাকে চুম্বকের মতো টানছে। ধীরে ধীরে তুমি তোমার ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনলে। তারপর আমার কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো দখল করে নিলে তোমার ওই ঠোঁটের আড়ালে। জিয়ান হঠাৎ চোখ খুলে বলল,
ওরে দুষ্টু বউ, এই মধ্যরাতে আমাকে মাতাল করার ধান্দা, এটা কিন্তু ঠিক না। নয়না জিয়ানের দিকে একভাবেই তাকিয়ে বলল, আই নিড ইউর লিপস। এই মুহূর্তে তোমার ঠোঁটের স্পর্শ খুব মিস করছি। আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। জিয়ান ডাকল, সুনয়না, সুনয়না, শুনছো তুমি? নয়নার চোখের কোণে অশ্রু টলমল করছে। কি হলো তোমার? তুমি কি ভাবছো বলো জান। জানি না, আমার খুব করে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আমি কি মরে যাব? জান, এইসব কথা কখনো বলবে না। এই তো আর 1 সপ্তাহ, তারপর আমি সত্যি সত্যি তোমার কাছে আসব, একদম কাছে। যতটা কাছাকাছি থাকলে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিলিত হয়, ঠিক ততটাই কাছে। নয়নার হঠাৎ মন খারাপ হয়ে গেল। জিয়ানকে বলল, এবার আসলে আমাকে নিয়ে যাবে কিন্তু। এবার হবে না জান, তবে পরবর্তীতে নিশ্চয়ই নিয়ে যাব। নাহিদকে দায়িত্ব দিয়ে আসব, ও কাগজপত্র সব রেডি করে রাখবে। জাহিন এই কয়দিনে একদম গায়েব। মাঝে মাঝে জাহিন এমন নিরুদ্দেশ হয়ে যায়, বিভিন্ন দেশে ট্রাভেল করে বেড়ায়। ধরতে গেলে তখন কারোর সাথে যোগাযোগ করে না। জাহিন বসে আছে মান্নাতের সাথে এক টেবিলে। মান্নাতের ঘৃণা হচ্ছে সামনে বসা মানুষটার দিকে তাকাতে। জাহিন কফির মগে চুমুক দিয়ে বলল, মিস্টার জন, আপনার হবু স্ত্রীকে বলুন নিজের জীবন নিয়ে ভাবতে। যারা যারা চলে গেছে তাদের জন্য নিজের জীবন নষ্ট করতে মানা করুন। মাইকেল জন এরিক। জনের সাথে মান্নাতের ঘনিষ্ঠ সম্পর্ক। সবকিছু ঠিকঠাক থাকলে তারাও বিয়ে করবে। কিন্তু আজ যখন জাহিন তাকে তিক্ত সত্যগুলো বলল, ইচ্ছে করছে জাহিনকে খুন করে ফেলতে। কিন্তু এই মানুষটার জন্যই সে এখনো সুস্থভাবে বেঁচে আছে। জন বলল, ঠিক আছে, মান্নাত আর বাংলাদেশের কারোর সাথে যোগাযোগ করবে না। জাহিন কফির মগে শেষ চুমুক দিয়ে বলল, গুড বাই মিস মান্নাত। মনে রাখবেন, জীবনের বেড়াজাল খুব কঠিন। জাল ছিঁড়তে গেলে আরো গভীর জালে আটকে পড়তে হয়। আমাকেই দেখুন, গোয়েন্দা হয়ে জাল কাটতে গিয়ে গভীর জালে আটকে পড়েছি। এখন আমি গভীর জালের মাছ। গুড বাই। জাহিন সোজা এয়ারপোর্টে চলে এলো। 3 মাস পর সে বাড়ি ফিরবে। আজ তার ফ্লাইট। অন্তর বসে আছে টুসির সাথে। এই 3 মাসে তাদের মধ্যে সম্পর্ক কিছুটা এগিয়েছে। অন্তর বলল, জাহিনের সাথে আমি 3 মাসে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। এটা কেমন কথা? টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল সাইটেও যোগাযোগ করা যায় না? জাহিন এমনই, মাঝে মাঝে সব ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। ট্রাভেল লাভার, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে। ও নিজে থেকে যোগাযোগ না করলে আর কোনো ব্যবস্থা নেই। তবে খুব শীঘ্রই ও দেশে ফিরবে হয়তো, কারণ সামনে বড় একটা কেচের শুনানি। অন্তর বেখেয়ালে কথাটা বলে ফেলল, কিসের কেস? আর কেসের সাথে কি সম্পর্ক না? আরে, ওর বিয়ে। বিয়ে তো জীবনের সবচেয়ে বড় কেস। আচ্ছা, আপনি বিয়ে করবেন না? জেনে বুঝে কেস খাবো? আজীবন মেয়াদি হাজতবাস। এর চেয়ে সিঙ্গেলই ভালো আছি। টুসি কিছুই বলল না, চুপচাপ থেকে বলল, আচ্ছা, আজ তাহলে আসি। আপনি কি সত্যি সত্যি জাহিনকে ভালোবাসতেন? না, মানে কোনোভাবে আপনার মনে ওর জন্য সফট কর্নার জন্মেছিল? টুসি অন্তরের দিকে তাকিয়ে বলল, লোভ জন্মেছিল। এত এত চকলেট আর গিফটের লোভ। তাই কোনো ফিলিংস জন্মাতে পারেনি। যার জন্য সব ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, সে তো ধোঁকা দিল। বাদ দিন সেসব কথা। এখন বাবা মায়ের পছন্দে সোজা বিয়ে করব। আপনি দেখুন, যত দ্রুত সম্ভব জাহিনের কান পর্যন্ত কথাটা পৌঁছে দিন। একটু ওয়েট করুন, বিল পরিশোধ করে আসছি। আপনাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। টুসি বাইরে এসে দাঁড়ালো। এই কয়েকদিন টুসির দম বন্ধ হয়ে আসছিল। তার ভুলের জন্য নয়নার জীবনে কি বিপদ অপেক্ষা করছে, এইসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানুষ ভুল করে একদিন আর সাফার করে চিরদিন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেল নয়নার।
আড়মোড়া ভেঙে উঠে বসলো, ওড়না জড়িয়ে নিল গায়ে। হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। মোবাইলটা হাতে নিয়ে অবাক হলো নয়না। জিয়ানের নাম্বার থেকে 20+ মিসড কল। সাথে সাথে কল ব্যাক করলো। টুসি বাইরে এসে দাঁড়ালো। এই কয়েকদিনে টুসির দম বন্ধ হয়ে আসছে। তার ভুলের জন্য নয়নার জীবনে কি বিপদ অপেক্ষা করছে, এইসব ভেবে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানুষ ভুল করে একদিন, সাফার করে চিরদিন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেল নয়নার। আড়মোড়া ভেঙে উঠে বসলো, ওড়না জড়িয়ে নিল গায়ে। হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। মোবাইলটা হাতে নিয়ে অবাক হলো নয়না। জিয়ানের নাম্বার থেকে 20+ মিসড কল। সাথে সাথেই কল ব্যাক করলো। ফোনটা বন্ধ বলছে। নয়নার সুন্দর সকাল মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল। বারবার কল দিতে থাকলো কিন্তু বন্ধ ফোনে তো কল যায় না। নয়না ছুটে এলো ড্রয়িং রুমে। কিছু বলতে চায় কিন্তু কাকে বলবে। নীলাঞ্জনা কাতরাচ্ছে সোফায়। নীলাঞ্জনা ইদানিং খুব অসুস্থ থাকে। তার পেটে অসহ্য যন্ত্রণা হয়। ডাক্তার কবিরাজ দেখিয়েও এর থেকে বেশি মুক্তি পায়নি। নয়নার মাথা চক্কর দিচ্ছে। দুই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে। কিছু বলতে চাইলো, তার আগেই ঢলে পড়ল ফ্লোরে। নীলাঞ্জনা চিৎকার করে বলল, নয়না! ততক্ষণে নয়না লুটিয়ে পড়েছে ফ্লোরে। জাহানারা বেগম কিচেন থেকে দৌড়ে এসে নীলাঞ্জনাকে কিছু জিজ্ঞেস করার আগেই ফ্লোর থেকে তাকিয়ে দেখে। দ্রুত নয়নার কাছে এলেন। নয়নার মাথাটা তুলে কোলে নিয়ে তাকে ডাকতে লাগলেন। নয়নার নিথর হয়ে পড়ে আছে। জাহানারা বেগম নিজের ফোন থেকে মাহবুব তালুকদারকে কল করলেন। মাহবুব তালুকদার বললেন, আমি আসছি। ফোনটা রেখে জাহানারা বেগম নীলাঞ্জনাকে বললেন, টেবিল থেকে পানি আনো। পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলেন। তবুও নয়নার চোখ মুখ খুলল না। মাহবুব তালুকদার এসেই নয়নাকে কোলে তুলে নিলেন। দ্রুত বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের করিডোরে পায়চারি করছেন মাহবুব তালুকদার, মিজান তালুকদার আর জাহানারা বেগম। ডাক্তার এসে বললেন, চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনে ব্রেনে চাপ নিতে পারেনি। খেয়াল রাখবেন এরকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়। জিয়ানের হঠাৎ জ্বর এসেছে। জ্বরে কাল সারা রাত ঘুম হয়নি। বার কয়েক নয়নাকে কল করেছিল কিন্তু নয়নাকে পাওয়া যায়নি। জিয়ান এখন বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার সামনে বসে আছে ইরা। ইরা হেসে বলে, ডাক্তার ইরা, মিস্টার পাইলট, অবশেষে আমি আপনার কাজে এলাম। জিয়ান বলল, মিস ইরা, আপনাকে কর্তৃপক্ষ হয়তো এই দায়িত্বটা দিয়েছে। এটা আপনার ডিউটি। আমার সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। ইরা বলল, আপনি সবসময় এত কঠিন করে কথা বলেন কেন? সহজভাবে কথা বলা যায় না? জিয়ান উত্তর দিল, আসলে আমি মানুষটাই ভালো না, তাই সহজভাবে কথা বলতে পারি না। ইরা বলল, মেডিসিনগুলো ঠিক মতো খাবেন। আর হ্যাঁ, 3 দিন পূর্ণ বিশ্রাম। এই 3 দিনের মধ্যে কোনো ফ্লাইট অ্যাটেন্ড করতে পারবেন না। আমি বিকালে আবারও এসে একবার চেক আপ করে যাব। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, আপনার বাবাকে খুঁজে পেয়েছেন? ইরা বলল, যে আমার মাকে সুখ দিতে পারেনি তাকে খুঁজে বের করে কি হবে? জিয়ান বলল, যে ছেড়ে চলে যায় তাকে দাফন করে ফেলতে হয়। মনে করবেন সেই মানুষটা মরে গেছে। ধোঁকাবাজ মানুষকে মনে রেখে কষ্ট পাওয়া বোকামি। তারা শুধুই যন্ত্রণা দিতে জানে আর নিজেদের মিষ্টি কথার ফাঁদে ফেলে ধোঁকা দিতে জানে। এরা বলল, আগে ইচ্ছে করতো জন্মদাতা পিতাকে একবার হলেও দেখব, তার চেহারা দেখার তীব্র ইচ্ছে জাগত। এখন মনে হয় ভুল করেও যেন ওই জঘন্য মানুষটার প্রতিচ্ছবি আমার দৃষ্টিতে না পড়ে। জিয়ান বলল, ধন্যবাদ মিস ইরা। ডাক্তার ইরা হেসে বলল, ওয়েলকাম মিস্টার পাইলট। তবে একটা তিতকুটের সত্য কি জানেন? জিয়ান বলল, জানান। ইরা বলল, কোনো মানুষের সঙ্গে অন্যায় করলে ভবিষ্যতে তার ফল ভোগ করতেই হয়।
হয়তো যার সঙ্গে অন্যায় করেছ, ধোঁকা দিয়েছ, যন্ত্রণা দিয়েছ, সে হাসি মুখে সবটা মেনে নিল, কিন্তু তার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আর্তনাদ তোমার জীবনের সুখটাকে জ্বালিয়ে ছাই করে দেবে। অন্যকে কষ্ট দিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে মনে রেখো, কর্মফল ভোগ করতেই হয়। আমি জানি ওই মানুষটা কোনো দিনও সুখী হবে না, কোনো দিনও না। জিয়ান বলল, মানুষ এইসব ভাবে না মিস ইরা। এইটুকু সহজ কথা ভাবলে তারা কাউকে কষ্ট দিতে পারতো না, বিশেষ করে যে মানুষটা তাকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে, তাকে কখনোই ধোঁকা দিতে পারতো না। তবে অপর পক্ষের মানুষটা ঠিকই ভালো থাকে। এরকম দুমুখো মানুষ জীবন থেকে সরে গেলে ভালো থাকা সহজ হয়। ইরা বলল, অনেকদিন পর গল্প করার মতো মানুষ পেলাম। এখন উঠি, আরো পেশেন্ট আছে, বিকালে কথা হবে। আচ্ছা, আপনার বাঙালি খাবার পছন্দ? জিয়ান বলল, হ্যাঁ, বাঙালি ছেলে, আর বাঙালি খাবার পছন্দ হবে না? এরা চলে যেতেই জিয়ান চোখ বন্ধ করলো। বাংলাদেশে এখন দুপুর 1টা বাজে। এখন নয়না কল করলো না কেন? জিয়ান বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা সুইচড অফ। সাথে সাথে ফোনটা অন করে অনেকগুলো মিসড কল উঠে এসেছে। জিয়ান সাথে সাথে কল ব্যাক করলো। নয়নাকে অনলাইনে না পেয়ে নয়নার নাম্বারে কল করলো। নয়নার হাতে স্যালাইন চলছে, হাত নাড়াতে পারছে না, ফোন বেজেই চলেছে। নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, উনি হয়তো কল করছেন, ফোনটা রিসিভ করে কানে ধরো। লজ্জা সংকোচ কাটিয়ে মুখ ফুটে বলল কথাটা। জাহানারা বেগম কলটা রিসিভ করে নয়নার কানের পাশে ধরলেন। নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে। জিয়ান নরম স্বরে ডাকলো, নয়না, ঠিক আছো তুমি? এই কথা বলছো কেন? লাইনে আসো, দেখবো তোমাকে। এই, শুনছো আমার কথা? নয়না কথা বলতে চাইছে, কিন্তু তার কথাগুলো শব্দ হয়ে বের হচ্ছে না, দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যাচ্ছে। জাহানারা বেগম ফোনটা তুলে কানের কাছে ধরলেন। জিয়ান বলতে থাকে, জান প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার জান? রাগ করেছো? একবার ভিডিও কলে আসো। আমার হৃদয় বিতৃষ্ণা শুরু হয়েছে। কথা বলো না, এক নাগাড়ে বলেই যাচ্ছে জিয়ান। জাহানারা বেগম চুপ করে ফোনটা কেটে দিলেন। এরপর নিজের বিকাশ থেকে নয়নাকে ডাকা ডাটা প্যাক কিনে দিয়ে জিয়ানকে ভিডিও কল করলেন। ফোনটা নয়নার পাশে থাকা টেবিলের ওপরে রেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন। জাহানারা বেগমের চোখের কোণে আনন্দের অশ্রু। তিনি বুঝতে পেরেছেন জিয়ান তার মেয়েকে কতটা ভালোবাসে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাক্ষ্য হচ্ছে নিজের মেয়ের সুখের সাক্ষী হওয়া। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে, নয়না জিয়ানের দিকে তাকিয়ে আছে, দুজনেই চুপ। তবুও তাদের চোখে চোখে যেন কথা আদান প্রদান হচ্ছে। অনেকটা সময় চুপ থাকার পর জিয়ান বলল, কি হয়েছে তোমার? হাসপাতালে কেন তুমি? নয়না মৃদু হেসে বলল, আপনার শোক। আপনার শোকে আমাকে হাসপাতালের বিছানায় নিয়ে এসেছে। ভেবে দেখেছেন আপনার সঙ্গে বিচ্ছেদ হলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে হয়তো? জিয়ান বলল, চুপ, একদম চুপ, সোজা উত্তর দাও, বলো কি হয়েছে? নয়না বলল, জানি না কি হলো, হঠাৎ করে আপনার টেনশনে নিজেকে হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম নিজেকে। জিয়ান বলল, আর ইউ ক্রেজি? তুমি এত দুর্বল হলে চলবে? নয়না বলল, আমার কি দোষ? ঘুম থেকে উঠে আপনার এতগুলো মিসড কল দেখলাম, দ্রুত কলটা করলাম, দেখি আপনার নাম্বার বন্ধ। এতবার চেষ্টা করলাম, তবুও কল ঢুকলো না। হঠাৎ আমার মনে হলো আমি আপনাকে হারিয়ে ফেলেছি। অসহ্য যন্ত্রণা হতে লাগলো হৃদয়ে। তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। জিয়ান বলল, ঠিক মতো খাবার না খেলে তো এমনই হবে। আর এমন উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে কোথা থেকে তোমার? কি হাল করেছো নিজের? দেখো শোনায় না, আমি বেঁচে থাকি বা না থাকি, তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি পৃথিবীতে আছো মানে আমার একজন ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে। তোমাকে সুস্থ থাকতে হবে আমার জন্য। নয়না বলল, আপনার চোখ মুখ এত শুকনো লাগছে কেন?
চোখ দুটো কেমন যেন লালছে। কি হয়েছে? জিয়ান বলল, তেমন কিছু না, রাতে সামান্য জ্বর এসেছিল, এখন সেটাও বিদায় নিয়েছে। নয়না বলল, কত জনম ধরে আপনাকে স্পর্শ করি না, আপনাকে জড়িয়ে ধরতে পারি না, মনে হচ্ছে যুগ যুগ আমাদের দেখা হচ্ছে না। জিয়ান বলল, এবার আমি তোমাকে সারপ্রাইজ দেব, হঠাৎ চলে আসবো না বলে। চিনতে পারবে তো? আপনার স্পর্শ, আপনার শরীরের ঘ্রাণ আমার চিরচেনা। আপনি আমার সামনে দাঁড়ালেই আমার হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে থাকে। আপনার দৃষ্টির গভীরতা আমাকে অনুভব করায় আপনি আমার একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ। জিয়ান বলল, আহা জান, এত ভালোবাসো আমাকে? নয়না বলল, আমি বাসি নাকি ভালো? আমার হৃদয়টাকে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এই অবাধ্য হৃদয় তো আপনাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। জিয়ান বলে উঠল, জান, তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। দ্রুত সুস্থ হয়ে বাসায় আসো তো পাখি। এই স্যালাইন শেষ হলেই বাসায় চলে আসব। আরে, ডাক্তাররা কোনো রোগ না পেলে স্যালাইন লাগিয়ে দেয়। আমি কি অসুস্থ নাকি? জিয়ান হেসে বলল, তুমি বড্ড আদুরে বাটার মাশরুম, তোমাকে দেখলেই টুক করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। ভালোবাসি তোমাকে আমার বাটার মাশরুম। অনেকে 3 দিন ধরে হাসপাতালে যায় না। সায়না খুন্তির সামনে হাতে ধরে কোমরে হাত দিয়ে বলে, সমস্যা কি তোমার? এভাবে বেড়ালের মতো বাসায় বসে থাকো কেন? অনিকেত বলল, আমার লজ্জা লাগে। কিসের লজ্জা? সবাই যখন জানবে আমি বিবাহিত। সায়না বলল, তো জানলে কি হবে? আপনার জামা কাপড় খুলে নেবে? অনিকেত বলল, সবাই বুঝে যাবে আমিও ওইসব করেছি। সায়না কিছুক্ষণ চুপ থেকে বলল, ওইসব আবার কি? আরে বাবুটা কচি খোকা আমার, আমি তো মেয়ে, আপনার তো লজ্জা লাগবেই। আর তা কি দেখি আপনার শরীরের কোথায় কোথায় লেখা আছে ওইসব করলে লজ্জা পেতে হবে? করার সময় তো লজ্জা টজ্জা পেতে দেখলাম না। অনিকেত বলল, এসব কি বলো, চুপ করো। সায়না বলল, আহারে, বাবুটা লজ্জা পাচ্ছে। উঠে সোজা ফ্রেশ হয়ে হাসপাতালে না গেলে বাসার বারান্দায় বড় করে বেল বোর্ড টাঙাবো, সেখানে বড় বড় করে লেখা থাকবে, ডাক্তার অনিকেত মাহমুদ রাত দিন বইয়ের সঙ্গে বাসর করে। অনিকেত বলল, এই না প্লিজ। সায়না বলল, আপনি কি পুরুষ নাকি হাফ লেডিস? পুরুষ মানুষের এসব শরম টরম থাকতে নেই, তাহলে জগতে আর বংশ বিস্তার হতো না। উঠে দ্রুত হাসপাতালে যান। আর হ্যাঁ, যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন। অনিকেত সায়নার দিকে আর চোখে তাকালো। সায়না অনিকেতের দিকে ঝুঁকে বলল, কিস খাবেন? প্রতিদিন নয়নার মনে হয় জিয়ান হুট করে তার সামনে এসে দাঁড়াবে এক গুচ্ছ হলুদ গোলাপ নিয়ে, নয়নাকে জড়িয়ে ধরে বলবে, সারপ্রাইজ বিবিজান। নয়না ক্লাসে বসেও ভাবে সে বের হবে আর গেটের সামনে দেখবে জিয়ান দাঁড়িয়ে আছে। এইসব ভেবে ভেবে নয়নার দিন কাটছে। এখন রাত 1:30 বাজে। বারান্দায় দাঁড়িয়ে হাতে একটা বই নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাপাল্টা করছে। বই শেলফে রাখতে যেয়ে খেয়াল করলো বইয়ের নাম তোমার জন্য দাঁড়িয়েছিলাম। এরপর টেবিলের দিকে তাকিয়েই দেখে সেখানে পড়ে আছে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা। এই মুহূর্তে বই দুটির নাম যেন হৃদয়ে বিঁধল। বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে চলে এলো। ফোনটা হাতে নিয়ে দেখে এখনো জিয়ানের কোনো টেক্সট বা কল আসেনি। একবার শুধু বলেছিল আজ ব্যস্ত থাকবে। নয়না মনে মনে অভিমানের পাহাড় জমা করেছে। এত কিসের ব্যস্ততা? ব্যস্ততা থাকলেও বউকে এভাবে ভুলে যাবে? হঠাৎ বারান্দায় কিছু একটা পড়ার আওয়াজ কানে এলো। বারান্দায় এখনো লাইট জ্বলছে। লাইটের আলোয় নয়না স্পষ্ট দেখতে পেল ফ্লোরে একটা কাগজ পড়ে আছে। মনে হচ্ছে কাগজের ভেতরে পাথরের টুকরাটা বাঁধা। কাগজটা হাতে তুলে নিল। ভেতরের লেখাগুলো দেখে আনন্দে নেচে উঠল নয়না। রুমে এসে পাগলের মতো ঘুরতে লাগলো। কাবার্ড থেকে নীল রঙের শাড়ি বের করে বিছানার উপরে রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের মিররে নিজেকে দেখছে আর লজ্জায় মুখ ঢাকছে। আবার হাতটা সরিয়ে নিচ্ছে, আবার দু হাতে মুখ ঢাকছে। ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। লজ্জায় রাঙা মুখটা যেন ভরা জ্যোৎস্নার চাঁদ।
সেই দিন রাতে ইরা জিয়ানের জন্য গরুর গোশতের কালা ভুনা, চিংড়ি মাছের ঝাল, সর্ষে ইলিশ, করলা ভাজি, বেগুন ভাজি, সালাদের সাথে গরম গরম ধোয়া ওঠা বাসমতি চালের ভাত নিয়ে এসেছিল। ডেজার্ট হিসেবে নিয়ে এসেছিল ক্ষীর। এত খাবার দেখে জিয়ান বলল, এত রান্না করার কি দরকার ছিল মিস ইরা? আর এত রান্না করার সময় পেলেন কোথায়? রান্না করতে পারি না আমি। একটা ভালো মানের বাঙালি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। জিয়ান বেশ অবাক হলো। এরা মিথ্যা কেন বলছে? রান্না দেখেই বোঝা যাচ্ছে এইসব রান্না বাসায় করা। মিস্টার পাইলট, কি ভাবছেন? তেমন কিছু না। আপনি ডিনার করেছেন? এত কিছু রান্না করার পর আর ফুসরত পায়নি। নিজের অজান্তেই সত্যিটা বলে জিহবায় কামড় বসালো এরা। জিয়ান মৃদু হেসে বলল, ডাক্তার সাহেবা, মিথ্যা বলার কারণ জানতে পারি? আসলে আপনার জন্য এত খাবার রান্না করে এনেছি, বিষয়টা কেমন যেন ওয়ার্ড। বিবাহিত একটা ছেলের জন্য এতটা এফোর্ট দিচ্ছি, সে কি ভাববে? সে ভাববে তার তো বোন নেই, আপনি তার বোন। ইরার মুখটা চুপসে গেল জিয়ানের কথা শুনে। রুম জুড়ে পিন ড্রপ নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। নীরবতা ভেদ করে ইরা বলল, আমার ভাই দরকার নেই। নিজের ক্রাশকে ভাই কে বানায়? জিয়ান হেসে বলে, পাইলট রেজা চৌধুরী বানায়। আমার বউ ভীষণ রাগী, এইসব জানতে পারলে আমার আর রক্ষে থাকবে না। বুঝলেন মিস ইরা? বউকে বুঝি ভয় পান? ভয় না, ভালোবাসা। যাকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা। আপনি জানেন, সকালে সে আমার শোকে হাসপাতালে ভর্তি হয়েছে। আমার ব্যক্তিগত প্রিয় নারী আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, তার ভালোবাসার সম্মান করা উচিত, তাই না? এরা চুপসে গেল। পৃথিবীতে এমন ভালোবাসা আজকাল হয়? এই ভালোবাসা তো শুধু উপন্যাসের পাতায় পাতায় সীমাবদ্ধ। বাস্তবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? কি ভাবছেন মিস ইরা? কিছু না, খাবারটা খেয়ে নিন। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান মানুষ তারা, যাদের ভালোবাসার জন্য সঠিক একটা মানুষ আছে। কোনো মানুষ সঠিক হয় না, তবে ভালোবাসার মানুষেরা সব সময় সর্ব অবস্থায় সঠিক হয়ে থাকে। এর মধ্যেই নয়নার কল এলো। জিয়ানের ঠোঁটের কোণে হাসির ঝলক ফুটে উঠল। জিয়ান মোবাইলটা হাতে নিয়ে বলে, সে আমার হঠাৎ মিষ্টি হাসির কারণ। সে আমার সুখে থাকার একমাত্র উৎস। মোবাইলটা রিসিভ করতেই নয়নার হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল স্ক্রিনে। জিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নয়নার দিকে। কি আছে এই চেহারায়? পৃথিবীতে এত মানুষের ভিড়েও এই চেহারা যেন তাকে অদৃশ্য বাঁধনে আটকে রেখেছে। এই মেয়েটা যেন হুট করে জীবনে এসে তার ধূসর জীবনকে রঙিন করে তুলেছে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে হাবার মতো তাকিয়ে আছেন কেন? ঠিকমতো মেডিসিন খেয়েছেন? সারাদিন কি কি খেয়েছেন? হিসাব দিন তো। বউ নেই আবার খাওয়া? বউ নেই মানে? জলজ্যান্ত বউ চোখের সামনে রেখে বলে বউ নেই? সাহস তো কম না মিস্টার ড্রাইভারের। আরে যান, বলতে চাইছি বউ কাছে নেই। কে সেবা করবে? বউ কাছে নেই কে বলল? চোখ বন্ধ করুন, তাহলেই দেখতে পারবেন সে আপনার খুব কাছে। হুম, চোখ বন্ধ করলেই সমস্যা। তখন বউয়ের সাথে ইটিস পিটিস ভেসে ওঠে। আপনি ভালো হবেন না। কোনো সম্ভাবনা দেখছি না। নয়না বলল, এত খাবার আপনার সামনে? হুম, এখানে একজন বাঙালি বোন আছে, সে রান্না করে নিয়ে এসেছে। তো খাচ্ছেন না কেন? এক্ষুনি খাবো। আমি দেখব, দ্রুত করুন। জিয়ান হাত ধুয়ে খাওয়া শুরু করলো। নয়নার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। এই পাগলি, কান্না করছো কেন? এই যে তুমি অসুস্থ, আমি তোমার সেবা যত্ন করতে পারছি না। আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারছি না। নিজের হাতে তুলে খাওয়াতে পারছি না। পারছো না তো কি হয়েছে জান? এইসব কিন্তু তোলা থাকলো, সুদ সমেত ফেরত নেব। তোমার সাথে আমার দূরত্ব আমার একটুও সহ্য হচ্ছে না। দূরত্ব ভালোবাসা বাড়ায় মিসেস চৌধুরী। এই যে রোজ আমি অপেক্ষায় থাকি, কবে তোমার কাছে যাব, কবে তোমায় স্পর্শ করব। বিন্দু বিন্দু করে ভালোবাসা জমা হচ্ছে। খাওয়া শেষ করে কল দাও, প্রেম করব। আমার আজ খুব প্রেম প্রেম পাচ্ছে। জিয়ান কিছু বলতে চেয়েও থেমে গেল। ইরাকে দেখে মৃদু স্বরে বলল, ওয়েট সুইটহার্ট,
কলটা কেটে খাবারের লোকমাটা মুখে তুলে বলো, আপনার হাতের রান্না অনেক টেস্টি। বাঙালি রান্না কোথা থেকে শিখেছেন? আমার মায়ের কাছে। সরি মিস্টার পাইলট। সরি কেন মিস ইরা? সব কথার উত্তর থাকে না। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিন, রেস্ট করবেন। আশা করি সুস্থ ও ফিট হয়ে যাবেন। আসি তাহলে আজ। ইরা চলে যেতেই জিয়ান নয়নাকে কল করলো। নয়না রিসিভ করছে না দেখে জিয়ান টেক্সট পাঠালো, আমার আদুরে বউটার নাকি প্রেম প্রেম পাচ্ছে। তা কই গো বউ তুমি, আসো কঠিন প্রেম করব। প্রেম করতে করতে প্রেমের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাব তোমাকে।